Welcome to my Commerce Academy. Please like, comment, share and subscribe my channel. Thanks. বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আমি মূলধন বাজেট এবং বিনিয়োগ সিদ্ধান্তের পরবর্তী ক্লাস অর্থাৎ 20তম ক্লাসটি শুরু করতেছি। ইতিমধ্যে আমি এর উপর 19টি ক্লাস করেছি। যারা 1 থেকে 19 পর্যন্ত ক্লাসগুলো করেছে তারা পরীক্ষার সকল বোর্ডের অঙ্কগুলো করতে পারবে, যে কোনো বোর্ডের অঙ্ক করতে পারবে। আজকে আমি কিছু প্র্যাকটিক্যালি বোর্ডের অঙ্ক করব, দেখিয়ে দিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। এটা হচ্ছে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ফিনান্স ব্যাংকিং ই বীমা বইয়ের মূলধন বাজেট এবং বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায় 8ম অধ্যায়। তাহলে আমি অঙ্কে যাচ্ছি। আজকে অঙ্কটা আমরা করব বিভিন্ন বোর্ডের প্রশ্ন সমাধান 2017 সালের। এটা আসছে যে ঢাকা বোর্ড 2017 সাল। এই অঙ্কটা নিয়ে আলোচনা করতেছি আমি। দেখো, এই কোয়েশ্চেনে আছে কি, স্কয়ার কোম্পানি নিকট বিনিয়োগের জন্য 1,60,000 টাকা রয়েছে। মানে স্কয়ার কোম্পানি বিনিয়োগ করবে, কোথায় বিনিয়োগ করবে সেই জন্য তার কাছে কত টাকা আছে? বিনিয়োগ করার জন্য 1,60,000 টাকা রয়েছে। কোম্পানিটি বিনিয়োগের জন্য নিম্নোক্ত দুটি প্রকল্প বিবেচনা করছে। মানে 1,60,000 টাকা বিনিয়োগ করবে, কোথায় করবে তার জন্য দুটি বিকল্প রয়েছে। সেই দুটি বিকল্প সে বিবেচনা করছে। বিকল্প দুটি কি? একটা প্রকল্প হচ্ছে এ আর একটা প্রকল্প হচ্ছে বি। দুইটা প্রকল্প, একটা এ আর একটা বি। আর প্রারম্ভিক বিনিয়োগ হচ্ছে দুইটার উপর 75,000 টাকা। এটাও 75,000 টাকা বিনিয়োগ, এটাও 75,000 টাকা। যদিও তার 1,60,000 টাকা আছে, সে 1,60,000 টাকা পুরো বিনিয়োগ করতে হবে না। সে করবে যে 75,000 টাকা বিনিয়োগ এতে, আর বিটা করবে 75,000 টাকা বিনিয়োগ। দুইটার বিনিয়োগের পরিমাণ সমান সমান। এই 75,000 টাকা বিনিয়োগ করে তার প্রথম বছর আসবে 18,000 টাকা প্রকল্প, এই প্রকল্প এ থেকে। দ্বিতীয় বছরে লাভ হবে 12,000 টাকা, তৃতীয় বছরে লাভ হবে 10,000 টাকা। আর এই লাভগুলো হচ্ছে কর পরবর্তী মুনাফা। কর পরবর্তী মুনাফা মানে কর বাদ দেওয়ার পরে যে ব্যবসার যে নেট লাভটা হবে, নেট লাভটা থেকে কর বাদ দেওয়ার পরে যে মুনাফাটা হয় সেটা হচ্ছে কর পরবর্তী মুনাফা। আশা করি তোমরা পূর্ববর্তী ক্লাসগুলো করেছো। পরবর্তী ক্লাস যারা করে আসছো তাদের জন্য এটা কোনো বিষয় না, অঙ্কটা একেবারে ইজি একটা অঙ্ক। এরপর প্রকল্প বি তে দেখা যাচ্ছে যে কি, তাও 75,000 টাকা বিনিয়োগ। এই 75,000 টাকা বিনিয়োগ করে প্রথম বছর 20,000 টাকা আসবে, দ্বিতীয় বছর 15,000 টাকা আসবে, তৃতীয় বছর 8,000 টাকা আসবে। আশা করি তোমরা দেখতেছো। আর স্কয়ার কোম্পানির মূলধন ব্যয় হচ্ছে যে 10%। মূলধন ব্যয় হচ্ছে কত, বা কস্ট অফ ক্যাপিটাল হচ্ছে কত পার্সেন্ট? 10% দিলাম। এখন আমাদের করতে হবে কি, আমাদের করতে হবে ক নম্বর আভ্যন্তরীণ আয়ের হার কি। এটা একটা সংজ্ঞা। এটা আমরা মূলত যারা 1 থেকে 19 পর্যন্ত করছো ওখানে আমি এগুলো সব আলোচনা করেছি, দেখবা। আর খ নম্বর হচ্ছে স্বাধীন প্রকল্প সমূহের ক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এগুলো আলোচনা করছি। ক এবং ক দুইটা থিওরি, একটার নম্বর 1 আর একটার জন্য 2। এগুলো কিছুই করতে আমাকে এখানে অঙ্ক, আমি শুধু জাস্ট অঙ্কগুলোই বুঝাবো, এই দুইটা বুঝাচ্ছি না। তোমরা আমার 1 থেকে 19 পর্যন্ত ক্লাসগুলো দেখলে অবশ্যই এগুলো পাবে, আর বইয়ের মধ্যেও আভ্যন্তরীণ আয়ের হারের সংখ্যাগুলো পাবে। এরপর গ নম্বর হচ্ছে প্রকল্প এর গড় আয়ের হার নির্ণয় করো। প্রকল্প এর কি বের করতে হবে? গড় আয়ের হার বের করতে হবে আমাদের প্রকল্পের জন্য। গ নম্বর গড় আয়ের হার নির্ণয় করতে হবে। এবং ঘ নম্বর হচ্ছে নিট বর্তমান মূল্য বের করতে হবে। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে স্কয়ার কোম্পানির বিনিয়োগের সিদ্ধান্ত সুপারিশ করা, মানে এনপিভি বা নেট প্রেজেন্ট ভ্যালুর ভিত্তিতে বিনিয়োগের সিদ্ধান্ত সুপারিশ করতে হবে। এই হচ্ছে কোয়েশ্চেন। আমরা মূলত করব যে গ নম্বর এবং ঘ নম্বর, এই দুইটাই হচ্ছে অঙ্ক, আর এই দুইটা হচ্ছে থিওরি। এগুলো করতেছি না, এগুলো হয় আগে তোমরা 1 থেকে 19 পর্যন্ত ক্লাস যারা করছো তারা ইতিমধ্যে এগুলো জেনেছো, আমি এগুলো সব আলোচনা করেছি। তাহলে প্রকল্প এর গড় আয়ের হার নির্ণয় করবে, এইটাই আমরা যাচ্ছি এখন। দেখো এই সমাধান, প্রকল্প এর গড় আয়ের হার নির্ণয়। এই গড় আয়ের হার নির্ণয়ের জন্য আমাদের যে বিষয়টা জানতে হবে, গড় আয়ের হারের সূত্রটা জানতে হবে। গড় আয়ের হার নির্ণয়ের জন্য জানতে হবে গড় আয়ের হার সূত্র। দেখো, গড় আয়ের হারের সূত্র হচ্ছে কর পরবর্তী গড় মুনাফাকে গড় বিনিয়োগ দ্বারা ভাগ। দেখো, কর পরবর্তী গড় মুনাফা বা গড় বিনিয়োগ গুণ 100, এটাই হচ্ছে মূলত আমাদের গড় আয়ের হার নির্ণয়ের সূত্র। এটাই। তাহলে আমাদের ব্যয় করতে হবে প্রথমত এই যে কর পরবর্তী গড় মুনাফা, এটা নির্ণয় করতে হবে। এটা এই উপরে নির্ণয় করছে। দেখো, কর পরবর্তী গড় মুনাফা, এটা মূলত আমাদের কাজটা, আমি যে বক্স রাখি কাজটা দেখে এটা প্রথম করতে হবে, পাশাপাশি এই লেখাটা করতে হবে। কর পরবর্তী গড় মুনাফা বের করতে হবে, যেমন এই গড় বিনিয়োগ বের করছে এটার মতো এদিকে পাশে করতে হবে, যদিও এখানে শুরুতে করে ফেলছে।
কর পরবর্তী গড় মুনাফা আমাদের 3 বছরের মুনাফা প্রথম বছর 18 প্লাস 12 প্লাস 10,000 তিনটা মুনাফা আছে, তিনটা মুনাফাকে 3 দিয়ে ভাগ। যদি অঙ্কে 4 বছরের মুনাফা থাকে 4 দিয়ে ভাগ, 5 বছরের মুনাফা থাকে 5 দিয়ে ভাগ। তাহলে এই মুনাফাগুলো কোথায় ছিল দেখো, আমি একটু করে দেখাচ্ছি। মূলত মুনাফাগুলো হচ্ছে যে এই যে এখানে, এই যে আমাদের প্রকল্পের মুনাফা, একটা 18,000, আরেকটা 12,000, আরেকটা হচ্ছে 10,000। এই তিনটা মুনাফা তিনটা যোগ করে, এই তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে গড় মুনাফা বের হয়ে যাবে। এই কাজটা এখানে করছি। তাহলে 18,000, 12,000, 10,000 তিনটা যোগ ভাগ 3 দিয়ে ভাগ করে দিল। ভাগফল কত আসছে? 13,333 টাকা 33 পয়সা। এটা চলে আসছে গড় আয়ের হার। তাহলে আমরা এই যে মুনাফাটা বের করে ফেলছি, কর পরবর্তী গড় মুনাফা আমরা বের করে ফেলছি। এই মানটা আমরা আমাদের সূত্র গড় আয়ের হারের সূত্রের এই কর পরবর্তী গড় মুনাফার এই জায়গায় মানটা বসে দিবে। যে বসে দিচ্ছে 13,333 টাকা 33 পয়সা মানটা। তাহলে এখান থেকে এই মানটা এখানে বসাই দিলাম। তাহলে একটা কাজ শেষ। এরপর আমাদের বের করতে হবে গড় বিনিয়োগ। এই যে গড় বিনিয়োগ, এটা বের করতে হবে। গড় বিনিয়োগ বের করে যে পাশে এখানে বের করছে, গড় বিনিয়োগের সূত্র হলো প্রাথমিক বিনিয়োগ ভাগ 2। প্রাথমিক বিনিয়োগকে 2 দ্বারা ভাগ করছে। তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ ছিল প্রকল্প 75,000, বি প্রকল্প 75,000। তাহলে 75,000-কে 2 দিয়ে ভাগ, 75,000-কে 2 দিয়ে ভাগ করলে 37,500 টাকা আসছে। এই 37,500 গড় বিনিয়োগের মান এখানে বসে গেছে। আশা করি তোমরা দেখতেছ, এই 37,500 এখানে বসে গেছে। তাহলে এরপর সূত্রের গুণ চিহ্ন আছে, এই যে গুণটা লিখলো, গুণ বসাবো ইনটু 100। এখন ক্যালকুলেটর ব্যবহার করে ফলাফলটা বের করে ফেলো। আমি লিখে দিচ্ছি ক্যালকুলেটর দিয়ে। আমাদের 13,333 টাকা 33 পয়সা ভাগ 37,500, 37,500 গুণ 100 গুণ 100। তাহলে ফলাফল কত আসছে? 35.55। এই যে আমাদের ফলাফল 35.55 বা 555 যেহেতু আছে, এই 3 নম্বর 5টাকে কেটে এখানে 1 যোগ করে 6, 35.56 আনসার আমাদের হয়ে গেল। তাহলে এই প্রকল্পের গড়ের হার আমরা বের করে ফেলছি। তাহলে আমাদের এই গড় আয়ের হার এটার উত্তর বের করে ফেলছি। এখন আমাদের নিট বর্তমান মূল্য বের করতে হবে। নিট বর্তমান মূল্যের জন্য অবশ্যই স্কয়ার কোম্পানিতে 2টা প্রকল্পের জন্য করতে হবে, প্রকল্প বির জন্য করতে হবে। এটার জন্য 4 নাম্বার, একটাতে 2 করে থাকবে নাম্বার। তাহলে আমরা এখন এটা করব। নিট বর্তমান মূল্যের ভিত্তিতে স্কয়ার কোম্পানির বিনিয়োগের সিদ্ধান্ত, বিনিয়োগ সিদ্ধান্ত নির্ণয়। প্রকল্প এর নগদ প্রবাহ নির্ণয়। আমাদের প্রকল্প এর নগদ প্রবাহ নির্ণয় করতে হবে। দেখো, আমাদের বিবরণ প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর। আমাদের বছর আছে প্রথম, দ্বিতীয়, 3টাই বছর আছে। তাহলে কর পরবর্তী মুনাফা প্রকল্পের জন্য 18,000, 12,000, 10,000, যেটা আমাদের কোয়েশ্চেনে দেখা আছে। দেখো, এই 18, 12, 10। এরপরে এটা থেকে কি করতে হবে? দেখো, এটার সাথে যোগ করতে হবে যোগ অবচয়। 75,000-কে 3 দিয়ে ভাগ। আমাদের প্রকল্পে বিনিয়োগ ছিল কত? 75,000। এই 75,000 এটাকে 3 বছর যেহেতু আছে, 1, 2, 3 দিয়ে ভাগ করলে অবচয়টা বের হয়ে যায়। 75,000 ভাগ 3, তাহলে 25,000 টাকা করে বের হলো। তিনটাই 25,000 বসে দেবে। এরপর নগদ আন্তঃপ্রবাহ বা সিএফ বের হবে, ক্যাশ ফ্লো। এটা হচ্ছে মূলত যোগ করে উপরের আয়ের সাথে, এই যে এখানে যেটা আয় ছিল, এই যে 18,000, এটার সাথে আমাদের এই 25,000 এটা যোগ করলে হচ্ছে 43,000। এর পরের বছর কত আছে? 12,000, এটার সাথে 25,000 এটা যোগ করো 37,000। এর পরের বছর তৃতীয় বছরে 10,000 এর সাথে আমাদের কত যোগ করতে হবে? 25,000 যোগ করলে 35,000। তাহলে আমাদের মানটা বের হয়ে গেল তিনটা, এবং এই তিনটাই হচ্ছে নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহ বা সিএফ এর ফলাফল আমরা পেয়ে গেছি 3 বছরের জন্য। তাহলে একটা শেষ। এবার এনপিভি বের করবো, নেট প্রেজেন্ট ভ্যালু। এনপিভি এখানে পাশে আবার ছোট করে কি এ দিয়েছে মানে এটা এ প্রকল্পের জন্য। আমরা বের করতেছি কোন প্রকল্পে? এই যে এ প্রকল্প। এই এ প্রকল্পের জন্য মূলত পাশাপাশি এটা এ লিখেছে। এটা এ লিখলেও চলবে, না লিখলেও শুধু এনপিভি এতটুকু লিখলেও হবে। এনপিভি লিখলেও আমাদের হবে, এ পাশে দেওয়া যাবে অথবা না দিলেও সমস্যা নেই। তাহলে আমরা সূত্র জানি, এনপিভি সূত্র জানি ক্যাশ ফ্লো CF1। প্রথম বছর হচ্ছে CF1-কে CF1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1, প্রথম বছরের জন্য 1 দিয়ে ভাগ। CF2-কে 1 প্লাস কে হোল টু
টু দিয়ে ভাগ, CF3 কে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ, এরপর এদিকেও থার্ড ব্র্যাকেট এদিকেও থার্ড ব্র্যাকেট মাইনাস CF0 মানে ক্যাশ ফ্লো শুরুতে যেটা 75,000 টাকা বিনিয়োগ করে যেটা, অথবা NCU নেট ক্যাশ বেনিফিট, এটা আমাদের লিখতে হবে। তাহলে মূলত আমি এখান থেকে দেখাই দিচ্ছি। তাহলে আমাদের CF1 হচ্ছে এই 43,000 টাকা, দেখো বসে গেছে কিনা, দেখো 43,000 টাকা CF1 এর মান বসে গেছে। CF2 হচ্ছে আমাদের এই 37,000 টাকা, 37,000 টাকা CF2 বসে গেল। CF3 ক্যাশ ফ্লো 3 হচ্ছে যে 35,000 টাকা। তাহলে আমাদের দেখে বসা দিলাম 43, 37, 35, তাহলে ফর্মাগুলো। আর এটা হচ্ছে CF1, এটা হচ্ছে CF2, এটা হচ্ছে CF3। আশা করি বোঝা গেল। এরপর আছে কি মাইনাস, এখানে আছে মাইনাস এই মাইনাস CF0 বা NCU মাইনাস CF কত 75,000 টাকা বিনিয়োগ, 75,000 টাকা বিয়োগ করো, বিয়োগ করে তার ফলাফলটা বের করো। তাহলে এখন এই মানটার আমরা মূলত এই সূত্রের কাজটা এখন ক্যালকুলেটর দিয়ে করতে হবে, করে এই ফলাফলগুলো নির্ণয় করতে হবে। দেখি বের করে দেখি। আমাদের প্রথমটা হচ্ছে 43,000 ভাগ 1 প্লাস 0.10। আচ্ছা, এটা 0.10 কোথেকে আসছে এটা একটু তোমাদের দেখিয়ে দিই। আমাদের এই যে এখানে ছিল কত পার্সেন্ট, মূলধন ব্যয়ের হার হচ্ছে 10%, এটা 10% দেওয়া আছে মূলধন ব্যয়ের হার। এই 10% অর্থ হচ্ছে 10কে 100 দ্বারা ভাগ, 10কে 100 দ্বারা ভাগ করো। ক্যালকুলেটরতে যে 10কে যদি 100 দ্বারা ভাগ করো, এটা ফলাফল আসবে 0.1 এইরকম আসবে, বা এখানে পাশে একটা জিরো দেয়, এটাই হচ্ছে ফলাফল। এটা হচ্ছে 10%-এর জন্য 0.10, 15%-এর জন্য 0.15%-এর 0.05। এভাবে মূলত পার্সেন্ট মানটাকে, এই মানটাকে 100 দিয়ে, এই পার্সেন্ট চিহ্ন মানে 100 দিয়ে ভাগ করলে আমরা এই ফলাফলটা পাবো, মূলধন ব্যয়ের ফলাফলটা পাইছি, যেটা 0.10 এটা লিখেছে। আশা করি তোমরা এটা বুঝছো। এখন ক্যালকুলেটর দিয়ে দেখাচ্ছি আমি। তাহলে 43,000 ভাগ চিহ্ন দিচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, এরপর পাওয়ার হচ্ছে 1, এই পাওয়ার চিহ্ন হচ্ছে এইটাই, পাওয়ার দিয়ে 1 আমরা 1 দিব 1। তাহলে ফলাফল কত আসে দেখে, যে পাওয়ার চিহ্ন আসছে এটা 1, ফলাফল হবে যে এই 39,090 টাকা, 39,090 টাকা 90 পয়সা, 90 পয়সা সবগুলো 90, তাহলে 91 লিখে দিতে হবে যাকে, 39,090 টাকা 91 পয়সা, এটা একটা হয়ে গেল। এরপর সেকেন্ডটা যদি আমরা দেখি, দেখো সেকেন্ডটা এগুলো মুছে দিই। সেকেন্ডটা হচ্ছে 37,000কে ভাগ করবে 37,000, এটা ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার এবার দ্বিতীয় বছরের 2, এই যে 2 দিলাম। তাহলে এটা ফলাফল আসছে 30,578 টাকা 51 পয়সা, 30,578 টাকা 51 পয়সা। দ্বিতীয়টা আমরা পেয়ে গেলাম। এরপর তৃতীয়টা 35,000কে করবো, তৃতীয়টা আমরা বের করবো এখন। 35,000 ভাগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 1 প্লাস 0.10 ব্র্যাকেট শেষ, পাওয়ার এবার তৃতীয় বছরের জন্য 3। তাহলে আমাদের ফলাফল আসছে কত, 26,296 টাকা 01 বা 801 এর জায়গায় এটা 2 করে দিতে হবে আর কি, যে 26,296 টাকা 02। তাহলে তিনটা ফলাফল পাইলাম। এবার এই তিনটা যোগ করে ফেলে ক্যালকুলেটরে, এগুলো আমি আর করতেছি না, যোগ করলে 95,965 টাকা আসছে। এই টাকা থেকে 75,000 টাকা বিনিয়োগের টাকা বাদ দিলে তাহলে আমাদের 20,944 টাকা 20,965 টাকা 44 পয়সা আসছে। প্রথম প্রকল্পের এনপিভিটা আমরা বের করে ফেলছি। একইভাবে আমরা এখন বিটা বের করব, একই স্টাইল, একেবারে এক্স্যাক্টলি একই। বিটা নগদান্ত প্রবাহ, এবার প্রকল্পের বি এর নগদান্ত প্রবাহ নির্ণয়। তাহলে এখানে আছে কর পরবর্তী নগদ মুনাফা। বি এর জন্য দেখো, একটা আছে 20,000, আর একটা হচ্ছে 15,000, আর একটা হচ্ছে 8,000। তাহলে 20, 15, এই যে 20,000, 15,000, 8,000 বসে গেল। যোগ অবচয় 75,000কে 3 দিয়ে ভাগ, তাহলে সবগুলো 25,000 টাকা। এবার যোগ করার পরে এটা 20-এর সাথে 25 যোগ করলে 45,000, আর 15-এর সাথে 25 যোগ করলে 40,000, 8-এর সাথে 25 যোগ করলে 33,000। তাহলে আমরা নগদান্ত প্রবাহটা এটা বের করে ফেলছি।
একটা হয়ে গেল। এবার সূত্র এনপিবি, এবারে পাশে এখানে বি দিয়েছে, আমি বিটা না দিলেও চলবে যেহেতু এখানে বি এর লেখা, প্রকল্প বি লেখা আছে। CF1 কে 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 1 দ্বারা ভাগ, CF2 কে 2 দ্বারা ভাগ, CF3 কে 3 দ্বারা ভাগ, আবার মাইনাস CF0 বা ওপেনিং ক্যাশ ফ্লো, এটা যেটা নগদ বহিঃপ্রবাহ যেটা আছে 75,000 টাকা, বা এনসিইউ নেট ক্যাশ বেনিফিট, এখান থেকে দুইটা থেকে যে কোনো একটা লিখলে হবে। হয় CF0 লিখবা অথবা লিখবা এই এনসিইউ লিখবা, CF0 লিখতে পারো অথবা এনসিইউ লিখবা। এই হচ্ছে মূল বিষয়। এখন মান বসে দাও আগের মতো, একই স্টাইলে মানটা বসে দাও, এখানে কিছু নাই তেমন। আমরা এ প্রকল্পে যেভাবে করছি এক্স্যাক্টলি বি প্রকল্পটা বসাতে, এই যে 45,000 টাকা বসে গেছে, তারপর 40,000 টাকা, তারপর 33,000 টাকা বসে গেছে। এরপর আবার 1 প্লাস 0.10 পাওয়ার 1, 1 প্লাস 0.10 পাওয়ার 2, 1 প্লাস 0.10 পাওয়ার 3, এরপর মাইনাস 75,000। এবার ক্যালকুলেটর দিয়ে করে ফেলা, এগুলো আমি আর দেখাচ্ছি না, প্রথমটাই দেখাই দিচ্ছি, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। তাহলে এরপর এই ফলাফলটা আসছে, এই যে প্রথমটা আসছে 40,909 টাকা 9 পয়সা, দ্বিতীয় আসছে 33,057 টাকা 85 পয়সা, 24,900 টাকা 39 পয়সা। তিনটা যোগফল হচ্ছে 98,900 টাকা। এটা থেকে এনসিইউর মান 75,000 টাকা বিয়োগ করে, এই 75,000 টাকা বিয়োগ করলে আমাদের 23,760 টাকা 33 পয়সা আসছে। তাহলে এইটার মানফল ধনাত্মক, এই যে ধনাত্মক বলছে, ধনাত্মক মানে পজিটিভ মান, আগেরটার মানও ধনাত্মক। দুটি ধনাত্মক যদি হয় তাহলে দুটি যে কোনো একটি প্রকল্প গ্রহণ করা হয়, তবে একটা গ্রহণ একটা বর্জন হলে এইটার এনপিবি বেশি। দেখো প্রথমটা এনপিবি বাইরেছে যে 20,000, তবে এটাও আগে প্রথম এটা যেটা বলছি এটা উত্তর দিই, যেহেতু প্রকল্প এ এবং বি দুটি নির্বর্তনমূলক ধনাত্মক, নির্বর্তনমূলক ধনাত্মক মানে এটাও প্লাস মান আর এটাও প্লাস মান, তাহলে ধনাত্মক, সুতরাং দুটি প্রকল্পে বিনিয়োগ করার সুপারিশ করা হলো, দুটি প্রকল্প বিনিয়োগ করতে পারে। আবার পক্ষান্তরে একটি প্রকল্প গ্রহণ একটি প্রকল্প বর্জন চিন্তা করতে গেলে তখন এটাতে হচ্ছে 20,000 টাকা লাভ, এটাতে হচ্ছে যে তোমার 23,000, তখন দ্বিতীয় প্রকল্প মানে বি প্রকল্পটি গ্রহণ করবে। তবে এখন দুটো প্রকল্পই গ্রহণ করতে সে পারে, দুই প্রকল্পে সে বিনিয়োগ করতে পারে। তাহলে আশা করি তুমি অঙ্কটা বুঝছো, এই অঙ্কটা প্র্যাকটিস করে ফেলবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফিজ।